এখন সময় হলো ৬ মুহূর্ত ১ ঘটিকা ৫ কাল। আমি শুরুটা যদি গুহাবাসী মানুষ দিয়ে শুরু করি, তাহলে আমরা দেখতে পাবো আকাশের দিকে তাকিয়ে থাকা কিছু মানুষকে। এবার যখন সূর্য উদয় হচ্ছে, যে ছায়াটা তৈরি হবে, সেই ছায়াটাও কিন্তু আঙুলে মাপা হতো। কত আঙুল ছায়া? মুহূর্ত মানে ৪৮ মিনিট। খ্রিস্টের জন্মেরও ধরুন ৩৫০-৪০০ বছর আগের কথা বলছি। সময় গণনা কিভাবে হতো? এটাই ছিল তখনকার সময়ের অ্যালার্ম ঘড়ি। মাঝে মাঝে একটু অন্যরকম গল্প করতে ইচ্ছে করে, সেটা আপনাদের অনুমতি নিয়েই করি। আজকে দেখুন একটু অন্যরকম গল্প করুন। কেমন লাগবে লিখে পাঠাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার। এখন কটা বাজে? এটা জিজ্ঞাসা করলে আপনি বলবেন এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড। কিন্তু কেউ যদি বলে এখন সময় হলো ৬ মুহূর্ত ১ ঘটিকা ৫ কাল, আপনি তাকে পাগল ছাড়া আর কিচ্ছু বলবেন না। আমি জানি। অথচ খুব বেশি দিন না, ২০০০ বছর আগে, ২০০০ বছর আগেও কিন্তু এভাবেই সময় বলতো মানুষ। তখন ঘন্টাও ছিল না, মিনিটও ছিল না, সেকেন্ডও ছিল না। আকাশে গ্রহ, নক্ষত্র এইসব দেখে দিন রাতের সময় ঠিক করা থেকে লাঠি ঘড়ি বা সূর্য ঘড়ি, জল ঘড়ি, মোমবাতি ঘড়ি, ধূপকাঠি ঘড়ি, বালু ঘড়ি, গির্জার ঘণ্টা ঘড়ি, হাত ঘড়ি, কোয়ার্টজ ঘড়ি, স্মার্ট ঘড়ি, সেখান থেকে অ্যাটমিক ঘড়ি, এই যে সময়টা, একেবারে লাঠি ঘড়ি থেকে অ্যাটমিক ঘড়ি, এই পর্যন্ত সময় গণনার যে যন্ত্র, যা দিয়ে সময় গণনা করা হয়, তার একটা বিশাল বিবর্তন হয়েছে। বিশাল। কয়েক হাজার বছরের। একবারে তো হয়নি। একটু একটু করে মানুষের মস্তিষ্ক যত উন্নত হয়েছে, ততই সময় গণনা অতি সূক্ষ্মভাবে নির্ণয় করার চেষ্টা করেছে। আর তার সঙ্গে সমান তালে নানান ধরনের যন্ত্রপাতির আবিষ্কার হয়েছে। কখনো সেটা সময়ের সঙ্গে সঙ্গে সেটা সরে গেছে, সেই যন্ত্রটা। সেই যন্ত্র এখন আর কোথাও পাওয়া যায় না। কিন্তু সময় গণনা, সেটা মানুষের কিন্তু একেবারে বোধোদয় থেকে, যবে থেকে মানুষ এসেছে পৃথিবীতে, সেই বোধোদয় থেকে আজ পর্যন্ত মানুষের কিন্তু প্রয়োজন ছিল, প্রয়োজন আছে, প্রয়োজন থাকবে সময়কে মাপার, তার গণনা করার একটা পদ্ধতি, একটা যন্ত্র, যেভাবেই হোক না কেন। মানুষ যখন গুহায় থাকতো, তখন কি করত? তখনও কিন্তু সময়ের প্রয়োজন হতো। অন্তত বোধ তৈরি হয়েছে মানুষের, যে দিনের সবটা একরকম নয়। তাই না? এই ঝকঝকে সবকিছু দেখা যাচ্ছে, তারপরে অন্ধকার, ঘন অন্ধকার। তা দিনের সবটা যে একরকম নয়, তখনও তো সে বেঁচে আছে। সে কিছু বোঝে না, গুহা মানব। কিন্তু বুঝতে পারছে যে দিনটা সবটা একরকম নয়। সেখান থেকেই কিন্তু মানুষ আস্তে আস্তে দিনের সময় থেকে সপ্তাহ, তার থেকে মাস, তার থেকে ঋতু, তার থেকে বছর বা সংবৎসরা, আর তার থেকে যুগ, তার থেকে কল্প এবং মন্বন্তর, এর হিসেব করতে পেরেছে। সেটা প্রাচীনকালের মানুষেরাই পেরেছে। এই মানুষের মস্তিষ্কই পেরেছে। এই মাথা, সেই পেরেছে। কিন্তু সময়টা লেগেছে হাজার হাজার বছর। আজকে আমরা সেই সময় গণনার যন্ত্রগুলোর দিকে তাকাবো, তাদের বিবর্তন এবং সময় গণনার একক, ইউনিটস, সেগুলো আগে কি কি ব্যবহার করা হতো আর এখন কি কি ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে বলবো। যদিও এখনকারটা আপনারা সকলেই কম বেশি জানেন। হ্যাঁ? তাই আগে পুরনো সময় গণনার
যে বিষয় সেটা নিয়ে একটু বেশি করেই বলবো। আমি শুরুটা যদি গুহাবাসী মানুষ দিয়ে শুরু করি, তাহলে আমরা দেখতে পাবো একেবারে আকাশের দিকে তাকিয়ে থাকা কিছু মানুষকে। তারা কি করছে? সারা বছর সেই মানুষগুলো আকাশ দেখে, তারা দেখে, গ্রহের অবস্থান লক্ষ্য রাখে এবং অবস্থান সরে যাচ্ছে সেটাও লক্ষ্য করছে। তারা এবং গ্রহের অবস্থান সরে যাওয়া থেকে তারা সময় গণনা করত। বিশেষ করে চাঁদের এই অমাবস্যা এবং পূর্ণিমা, অর্থাৎ ১৫ দিন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে রাতের বেলা, আবার ১৫ দিন অন্ধকার থেকে আস্তে আস্তে আলো আলোময় হয়ে যাচ্ছে পূর্ণিমা। এটা সেই গুহা মানবদের কাছে, আদিম মানবদের কাছে মহা বিস্ময়ের ছিল। অবাক হয়ে তাকিয়ে থাকত। আর সেই থেকেই কিন্তু এই দিন গণনা শুরু হয়েছে। তাদের মাথার মধ্যে এটা ঢুকেছিল। অল্প কিছু দিনের মধ্যেই তারা মহাকাশকে খুব সামান্য হলেও বুঝতে পেরেছিল। বহু আদিম মানবদের যে গোষ্ঠীগুলো, সেই গোষ্ঠীগুলোতে আস্তে আস্তে তারা ক্যালেন্ডারও তৈরি করতে শুরু করলো। এখন আপনারা ভাববেন যে ওই দেওয়ালে টাঙানো থাকে কাগজের, একটা করে মাস যাচ্ছে, একটা করে উল্টে দিচ্ছি, ওরকম ক্যালেন্ডার না, না। ওরকম ক্যালেন্ডারটা আশা করা তাদের কাছে, আদিম মানবের কাছে ঠিক নয়। কিন্তু তারাও ক্যালেন্ডার তৈরি করত, লিখত। এটা অত্যন্ত প্রাচীন গণনা এবং পর্যবেক্ষণের ক্যালেন্ডার। সেটা তৈরি করত কোথায়? মাটির উপরে। মাটির উপরে লিখত। কখনো পোড়ামাটির উপরে লিখত, কখনো পাহাড়ের গায়ে লিখে রাখত। এগুলোই তাদের ক্যালেন্ডার। সেই আমাদের আদিম অধিবাসী, যাদের থেকে আমাদের সৃষ্টি, তারা এইভাবে সময়ের হিসেব করতেন। এমনকি তারা উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, অর্থাৎ অয়ন যেটা সূর্যের, এর মানে দক্ষিণায়ন এবং উত্তরায়ণ নির্ধারণ করতে পেরেছিল, ঋতু নির্ধারণ করতে পেরেছিল, এমনকি বছর পর্যন্ত গুণে ফেলতে পেরেছিল। ভাবুন, দিনকে মাপতে শিখেছিল সূর্যের অবস্থান দিয়ে। সূর্য কোথায় কখন থাকছে সেগুলো মনে মনে রেকর্ড করত এবং তাদের মতো করে কোথাও একটা লিখত। রাতে আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখা ছাড়া তাদের কিন্তু রাতে আর তেমন কাজ থাকতো না। দিনের বেলা শিকার টিকার করতো, খাওয়া দাওয়া করতো, রাতে কোনো কাজকর্ম থাকতো না। অবাক বিস্ময় তাকিয়ে থাকতো সূর্য, মানে আকাশের দিকে, অন্ধকার আকাশের দিকে। আবার পরের দিন যখন সূর্যোদয় হতো, আবার দিনের হিসেবও শুরু হতো, দিনের কাজকর্ম শুরু হয়ে যেত। প্রাচীন বৈদিক যুগে বা তারও আগে প্রাক বৈদিক যুগ যেটাকে আমরা বলি, বেশ কয়েকশো বছর এই গণনার মধ্য দিয়েই কিন্তু তারা সূর্যকে দিনের ঘড়ি ধরে নিয়ে মাপার চেষ্টা করত। মানে সূর্যটাকে ঘড়ি হিসেবে ব্যবহার করত। আরো গ্রহ নক্ষত্রের অবস্থান ছিল। এই দিয়েই কিন্তু চলেছে কয়েকশো বছর। এইবার এই ছায়া ফেলে ফেলে তৈরি হলো সূর্য ঘড়ি বা নমন বা ছায়া শঙ্কু বা সানডায়াল ইংরেজিতে যাকে বলে, বা একেবারে কথ্য ভাষায় লাঠি ঘড়ি। লাঠি দিয়ে ঘড়ি তৈরি করা। একটা লাঠি মাটিতে পুঁতে দেওয়া হতো, তারপর সূর্য যেভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে সরছে, ছায়াটিও সরছে, ছায়াটিও ঘুরতে থাকছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই ছায়ার পরিবর্তনকে হিসেব করে সময় গণনা করা হতো। এখন কেমন হতো সেই লাঠি আর কিভাবেই বা পোঁতা হতো? এই লাঠিটার দৈর্ঘ্য ছিল ১২ আঙুল। এখন ১২ আঙুল কিন্তু এখনকার সময় ছেলেমেয়েরা বুঝতে পারবে না। আঙুলে আঙুলে এরকম করে লাগিয়ে হয়তো ১২ আঙুল মাপবে, তা নয় কিন্তু।
আঙুল মাপার নিয়ম হচ্ছে এইভাবে, এটা 4 আঙুল, এরপরে আরো 4 আঙুল, এইভাবে 4 4 8 আঙুল, তারপরে 4 আঙুল 12 আঙুল, এইভাবে মাপতে হয় এই জায়গাটাকে 4 আঙুলে। এই 12 আঙুল মাটি থেকে বেরিয়ে থাকবে, এটাই হচ্ছে লাঠি ঘড়ি। এবার যখন সূর্য উদয় হচ্ছে, যে ছায়াটা তৈরি হবে সেই ছায়াটাও কিন্তু আঙুলে মাপা হতো, কত আঙুল ছায়া। এই ছায়ার মাপ থেকেই কিন্তু দিনের সময় ঠিক করা হতো। কিভাবে হতো? এর মধ্যে প্রথম যখন সূর্যোদয় হচ্ছে তখন ছায়া সবথেকে বড়। কারণ সূর্য তো সবে পূর্ব দিকে উঠেছে। লাঠিটা তো এখানে পোঁতা রয়েছে। তাহলে ছায়াটা দীর্ঘ হবে না? ৯৬ আঙুল ছায়া হতো। এই ছায়াটার নাম হতো রৌদ্র। প্রত্যেকটা ছায়ার একটা করে নাম ছিল। এই ৯৬ আঙুল সূর্যোদয়ের সঙ্গে, সঙ্গে যে ছায়া হতো তার নাম রৌদ্র। তারপরে ছায়াটা হচ্ছে ৬০ আঙুলের। এই ছায়াটির নাম হচ্ছে শ্বেত। ১২ আঙুলের ছায়া, তার নাম মৈত্র। ৬ আঙুলের ছায়া, তার নাম সারবত। ৫ আঙুলের ছায়া, তার নাম সবিত্র। ৪ আঙুলের ছায়া, তার নাম বৈরাজ। ৩ আঙুলেও ছায়া, তার নাম বিশ্বাসু। আর ৩ আঙুলের যখন কম ছায়া হচ্ছে, তার নাম অভিজাতা। অভিজাতা। তখন কিন্তু ছায়া দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়ে গেছে? সূর্য তখন পূর্ব দিক থেকে এসে মধ্য গগনে। তখন আর ছায়া নড়ছে না। এই যে ছায়ার অবস্থান, এটা হচ্ছে ঠিক খাড়া দুপুরবেলা। আমরা যাকে বলি দুপুর ১২টা। এর নাম অভিজাতা। এবার আবার সূর্য কি হবে? পশ্চিম দিকে ঢলবে আর পূর্ব দিকে ছায়া পড়বে লাঠিটার। তাই না? তাই তো হওয়া উচিত। আস্তে, আস্তে ছায়া এদিকে কিন্তু পূর্ব দিকে বাড়তে থাকবে, লম্বা হতে থাকবে ছায়াটা। এবারে কিন্তু গণনা হবে উল্টো করে। অর্থাৎ ওখানে রৌদ্র থেকে বিশ্বাসু পর্যন্ত আসা হয়েছিল। এবারে বিশ্বাসু থেকে রৌদ্র পর্যন্ত যাবে যখন ওই ৯৬ আঙুল ছায়া হবে। অর্থাৎ ছায়া বড় হয়ে যাবে। এর মধ্যেও কিন্তু ছোট, ছোট একক আছে। এরও ভাগ আছে। সেই গণনাগুলো কি করে করা হতো? তাদের বলা হতো নিমেষ, লাভা, কাল, ত্রুটি, মুহূর্ত, অহোরাত্র। এই হিসেবে ১২ নিমেষে ১ লাভা, ৩০ লাভায় ১ কাল, ৩০ কালে ১ ত্রুটি, ৩০ ত্রুটিতে ১ মুহূর্ত আর ৩০ মুহূর্তে ১ অহোরাত্র। অহোরাত্র মানে অহা এবং রাত্র, অর্থাৎ দিন এবং রাত, অর্থাৎ বাংলা কথায় ২৪ ঘন্টা। অহোরাত্র মানে ২৪ ঘন্টা। মাথায় রাখুন এটা ৩০ মুহূর্তে হয় ১ অহোরাত্র। কারণ এই হিসেবটা বারবার আমি বলব। সেজন্য মনে রাখার চেষ্টা করুন। ৩০ মুহূর্তে ১ অহোরাত্র মানে ২৪ ঘন্টা। মনুস্মৃতি, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ এবং কৌটিল্যের অর্থশাস্ত্র, ৪ টে প্রামাণ্য জায়গা। সব জায়গায় এই ৩০ মুহূর্তে ১ দিন বা ১ অহোরাত্র পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড। অর্থাৎ দিন হচ্ছে ১৫ মুহূর্তের আর রাত হচ্ছে ১৫ মুহূর্ত। দুটো মিলে ৩০ মুহূর্ত, ১ দিন রাত। আমরা যাকে ২৪ ঘন্টা বলছি। ১৫ মুহূর্তের প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে ৪৮ মিনিট। এবারে একটা সোজা হিসেব করুন, গুণ করে দেখুন। ১৫ মুহূর্ত ৪৮ মিনিট করে হয় পুরো ১২ ঘন্টা। মানে পুরো দিনটা। আপনি আপনার ক্যালকুলেটর সামনে থাকলে করে দেখুন। ১৫ মুহূর্ত ৪৮ মিনিট করে এক মুহূর্ত ১২ ঘন্টাই হবে। এখন রাতে সূর্য না থাকায় এই লাঠি ঘড়ি বা সূর্য ঘড়ি খুব সমস্যা তৈরি করত। সময় বোঝা যেত না। সূর্য থেকে সূর্যাস্ত পর্যন্ত এতে গণনা চলত। প্রাথমিকভাবে গবেষকরা বলছেন যে মিশরীয়, ব্যাবিলনীয়, চীনা, গ্রিক এবং রোমান মানুষরাও এই সৌর ঘড়ি বা নমন ব্যবহার করেছেন।
এরপরে এলো এই লাঠি ঘড়ি বা সূর্য ঘড়ির পরে জল ঘড়ি। জল দিয়ে ঘড়ির মাপ মানে সময় মাপা হতো। জল দিয়ে সময় মাপা হতো। জল ঘড়ি আবার দুরকম। একটা হচ্ছে নালিকা যন্ত্র, আর একটা হচ্ছে ঘটিকা যন্ত্র। দুটোই একটু বলে দিতে হবে, নাহলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে জল দিয়ে সময় মাপে। নালিকা যন্ত্রটা প্রথমে একটু বলে নিই। এটাই সম্ভবত সবথেকে প্রাচীন সময় গণনার পদ্ধতি। এটা কি করা হতো? একটা বড় মাটির কলসি নেওয়া হতো। সেই মাটির কলসিটা ভর্তি জল রাখা হতো। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এর নিচে একটা ছিদ্র থাকতো। এটা একটু বলে দিই। এই কলসিটার নিচে একটা ছিদ্র থাকতো। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওই ছিদ্রটা খুলে দেওয়া হতো। তাহলে এবার কি হবে? ছিদ্র দিয়ে সব জল বেরিয়ে যাবে আস্তে আস্তে। এই যে জল বেরিয়ে যাচ্ছে, এতে কিন্তু কলসির গায়ে দাগ কাটা থাকতো। যতটা জল যাচ্ছে তার তল দেখে সময় বোঝানো হতো বা বুঝতো মানুষ। এখানে একটা সুবিধা হলো, সূর্য ঘড়িতে সূর্য লাগতো, এখানে সূর্যের কোনো প্রয়োজন নেই, জলটা বেরিয়ে যেত। পুরো যে সময়টা ২৪ ঘন্টা ধরে জলটা বেরিয়ে গেল এক কলসি, এটাকে বলা হয় ৬০ নাদিকা। অর্থাৎ এক অহোরাত্র ২৪ ঘন্টা ৬০ নাদিকার সমান, যেটা আবার ৩০ মুহূর্তের সমান। আবার কিন্তু আমি বলছি ৩০ মুহূর্তে এক দিন রাত, মানে ২৪ ঘন্টা। সেটা আবার ৬০ নাদিকার সমান। অর্থাৎ সূর্যাস্ত থেকে ১৫ মুহূর্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, আবার সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ১৫ মুহূর্ত। এই হচ্ছে মোট ৩০ মুহূর্ত। তবে এই যে সিস্টেমটা, নালিকা যন্ত্র, এতে কিন্তু প্রায় গড়বড় হতো। কেন গড়বড় হতো? কম বেশি হয়ে যেত। কোথাও ১৫ হতো না। ১৩ থেকে মানে ১২-১৩ এরকম মুহূর্ত পর্যন্ত হতো। হয়তো সে সময়ে তখনকার যারা মানুষেরা ছিলেন, তারা কোনোভাবে একটা অ্যাডজাস্ট করতো। কারণ ১৫ মুহূর্ত হতে হবে তো। কিন্তু ১৫ মুহূর্ত হতো না। ১২-১৩ র মধ্যে জল পড়ে যেত। কিভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করতো? তখনও অতটা সূক্ষ্ম হয়নি। এই অসুবিধে দেখে তখনকার সময়ের যারা চিন্তাবিদ, আমরা বৈজ্ঞানিকই বলব, তারা তৈরি করলো ঘটিকা যন্ত্র। এটা কিন্তু পুরোহিতদের কাছে, রাজার কাছে, মানে রাজার প্রাসাদে এবং বিচারকদের কাছে, বিশেষ করে জ্যোতির্বিজ্ঞানীদের কাছে অত্যন্ত পছন্দের ঘড়ি হলো এই ঘটিকা যন্ত্র। আপনারা ঘটিকা শব্দটা সবাই জানেন, হ্যাঁ? এইবারই আমি বলে দিচ্ছি সেই ঘটিকা আর এই ঘটিকায় কতটা তফাৎ। এই ঘটিকা যন্ত্র জিনিসটা কেমন? একটা ছোট ধাতব বাটি, সেটা তামার হতে পারে, বেশিরভাগই তামার হতো, হালকা তামার। কখনো কখনো নারকোলের মালা দিয়ে এটা তৈরি হতো, বিশেষ করে আমাদের মানে দক্ষিণ ভারতবর্ষে, মানে দক্ষিণ দিকে নারকোলের বা কাঠের তৈরি হালকা বাটি তৈরি করা হতো। সেই বাটির নিচে একটা ছোট্ট ছিদ্র থাকতো। সেই ছিদ্রেরও একটা মাপ আছে, বলে দিচ্ছি পরে। ছোট্ট ছিদ্র থাকতো। একটা বড় জলের পাত্র নেওয়া হতো, তার মধ্যে জল ভর্তি, বড় একটা বড় মুখওয়ালা পাত্র। তার মধ্যে এই শুকনো বাটিটা ওপরে ভাসিয়ে দেওয়া হতো। তাহলে কি হবে? বাটিটা আস্তে আস্তে তার মধ্যে জল ঢুকতে থাকবে। জল ঢুকতে 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 বাটিটা একসময় ডুবে যেত। যেই ডুবে যেত, আবার তুলে এনে শুকনো করে বসানো হতো, মুছে নিয়ে বসানো হতো। এই হলো এক ঘটিকা। এই হলো এক ঘটিকা। ডুবে গেলেই বাটিটি এক ঘটিকা। এইভাবে অহোরাত্রে বাটিটা ৬০ বার ডুববে। 60 টাইমস, ৬০ বার। ডুবলেই কিন্তু তুলে বসানো হতো। এখন সেখানে কিছু হিউম্যান এরার হতো, যে তুলতেও তো একটু সময় লাগে, মুছতে হবে, আবার বসাতে হবে। সেগুলো নিশ্চয়ই অ্যাডজাস্ট হতো। এর জন্য আলাদা লোক রাখা হতো।
তার কাজই হচ্ছে সময় রাখা। প্রাসাদে, বিচারালয়ে, হ্যাঁ? আ বাড়িতে, বড় লোকের বাড়িতে, বণিকের বাড়িতে, এরকম। এমনি সাধারণ বাড়িতেও এটা রাখা হতো। সুতরাং এই ঘটিকাটা হচ্ছে, বাটিটা ডুবলেই ১ ঘটিকা। ১ ঘটিকা আবার ১ নাদিকার সমান। আগে যেটা বললাম, নালিকা যন্ত্রে যেরকম নাদিকা মাপা হতো। আর ১ নাদিকা সমান হচ্ছে অর্ধ মুহূর্ত। ২ নাদিকায় ১ মুহূর্ত। ঠিক তেমনিভাবে মানে ঘটিকায়ও তাই। ২ ঘটিকায় ১ মুহূর্ত। ১ ঘটিকায় অর্ধ মুহূর্ত। আমরা বলি না, মুহূর্তে করে ফেললাম। তা নয় কিন্তু। মুহূর্ত মানে সেকেন্ডও নয়। মুহূর্ত মানে ৪৮ মিনিট। এটা মাথায় রাখুন। ২ নাদিকা বা ২ ঘটিকা একই কথা। তাতে ১ মুহূর্ত হয়। কারণ ৩০ মুহূর্তে আবার ১ অহোরাত্র। মানে ২৪ ঘন্টা। এই বাটিটি তৈরি হতো খুব বৈজ্ঞানিক পদ্ধতিতে। সমান ওজনের হতে হবে সব জায়গায়। মানে মোটা পাতলা এরকম হলে হবে না। বাটিটা একদম হালকা পাতলা হতে হবে এবং সব জায়গায় ইউনিফর্ম হতে হবে। আর বাটিতে জল ধরার পরিমাণ এই বাটিতে একরকম, ওই বাটিতে একরকম, তা না। একই পরিমাণ জল ধরবে। একই পরিমাণ প্রত্যেকটা বাটিতে। সেইভাবে তৈরি করা হতো। আর ছিদ্রটি করা হতো সেটারও একটা স্ট্যান্ডার্ড মাপ ছিল। একটা ৪ আঙুল মাপের সোনার তার দিয়ে, ওই তারটা আবার সব জায়গায় সমান হতে হবে। সেই তারটা যেন ওই ছিদ্র দিয়ে গলে যেতে পারে। এমন পরিমাণ হবে ছিদ্রটা। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ছিদ্র। এটা তখনকার গবেষণার ফল এবং এটা অত্যন্ত সূক্ষ্ম সময় দিত। খুব বেশি এদিক ওদিক হতো না। একটা হিউম্যান এরর হতো। মানে মানুষটাই তো বসে মানে বাটিটা বারবার তুলে ওখানে বসাচ্ছে। এর জন্যে যা একটু সময় নষ্ট হতো। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ১ ঘটিকা ২৪ মিনিটের মতো, আমাদের এখনকার সময় মেপে দেখা গেছে ২৪ মিনিটের মতো লাগতো। তাহলে ১ ঘটিকা যদি ২৪ মিনিট হয়, তাহলে ১ মুহূর্ত হতো ২ ঘটিকায় ৪৮ মিনিট। আমরা বলি না মুহূর্তে করে দেব, তা নয় কিন্তু। ১ মুহূর্ত, আবারও বলি, ৪৮ মিনিট। প্রাচীন ভারতীয় পণ্ডিতেরা এই মুহূর্ত এবং ঘটিকাকে আরো ছোট, ছোট ভাগে ভাগ করেছে। সেগুলো কি? সেগুলো হলো অক্ষর, নিমেষ, প্রাণ, আশু, এইরকম ছোট, ছোট ইউনিট। ঘটিকার মধ্যেও ভাগ আছে। সেটা কিন্তু অনেক সময় ব্যক্তি নির্ভর হতো, এটা আমি আগেই বলেছি। মানুষ থেকে মানুষে আলাদা, আলাদা হয়ে যেত, একটু আধটু ভুল হতোই। সব জায়গায় আবার অহোরাত্র কিন্তু সমানভাবে মাপা হতো। মানে অহোরাত্রই ৩০ মুহূর্ত। কারণ সকলে এটা মেনে নিয়েছিল বেদের মতটাকে। বেদে বলা হয়েছে ১ অহোরাত্র মানে ৩০ মুহূর্ত। এটাই স্ট্যান্ডার্ড টাইম। এটাকেই ৬০ নাদিকা বা ৬০ ঘটিকা বলা হয়। ৬০ ঘটিকাতে ৩০ মুহূর্ত হয়, ৬০ নাদিকাতেও ৩০ মুহূর্তই হয়। এক দিন রাত। এবার দেখবেন এখনো গ্রামে-গঞ্জে অনেক সময় মাইকে ঘোষণা করে, আজ বেলা ১২ ঘটিকায় অমুক মাঠে সমাবেশ হবে, কি সার্কাস হবে, কি মেলাও বসবে। ১২ ঘটিকা বলছে, কিন্তু ১২ ঘটিকার যে ঘটিকার হিসেব তা নয়। আমরা হিসেবটা করছি হচ্ছে এখনকার সময়, বেলা ১২টার সময়। আর মুখে বলছি ঘটিকা। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তা নয় কিন্তু, ঘটিকা মানে অন্য। একটা নিমেষ মানে হচ্ছে চোখের পলক পড়া। চোখের পলক পড়ল, একেই ১ নিমেষ বলবে। এটা একদম ঋগ্বেদে পরিষ্কার করে বলা আছে। বিষ্ণু পুরাণে ১ মুহূর্ত, ১ মুহূর্ত, এখন নিশ্চয়ই আপনারা মুহূর্ত বুঝে গেছেন। আমি আর নতুন করে বলব না। ৪৮ মিনিট যেটা। ১ মুহূর্তে
বিষ্ণু পুরাণে বলছে 13,500 নিমেষ পরে আমাদের। আরেকটি হিসেবে দেখা যাচ্ছে এক কাষ্ঠে, কাষ্ঠ বলুন কাস্থ বলুন একই ব্যাপার, এক কাষ্ঠ 15 নিমেষের সমান। আবার 30 কাষ্ঠে এক কাল, 30 কালে এক মুহূর্ত, আর 30 মুহূর্তে ওই সেই এক অহোরাত্র। এই 30 মুহূর্তে এক অহোরাত্র সব জায়গায় কাজে লাগবে। কোন কোন শাস্ত্রে ক্ষিপ্র বা ক্ষিপ্র, এতর্হি, ইদানিম, এই শব্দগুলো, এগুলো ইউনিট। এই সময়কে ভাগ করে করে এইগুলো দিয়ে মাপা হতো। কৌটিল্যের জন্মের আগে বা পরের সময় গণনা, অর্থাৎ খ্রিস্টের জন্মেরও ধরুন 350-400 বছর আগের কথা বলছি, কিভাবে হতো তা কৌটিল্য নিজেই লিখে রেখে গেছে তার শাস্ত্রে। কি দিয়ে মাপা হতো, সেখানে কি ইউনিট ব্যবহার করা হতো, সেখানে ত্রুটি, লাভা, নিমেষ, কাষ্ঠ, কাল, নালিকা, মুহূর্ত, তারপরে দিন রাত, তারপরে পক্ষ, তারপরে আসতো মাস, তারপরে ঋতু, তারপরে অয়ন, তারপরে সম্বৎসর বা বছর। সম্বৎসর মানে 1 বছর। 2 ত্রুটিতে 1 লাভা, হিসেবটা এরকম ছিল। 2 লাভায় 1 নিমেষ, মানে আমার যে চোখের পলক পড়ছে তার মধ্যে 2 লাভা। 5 নিমেষে 1 কাষ্ঠ, 30 কাষ্ঠে 1 কাল, 40 কালে 1 নালিকা, আর 12 নালিকায় 1 মুহূর্ত, 15 মুহূর্তে 1 দিন অথবা একটা রাত, আর 30 মুহূর্তে ওই দেখুন আবার সেই 30 মুহূর্তে 1 দিন রাত বা অহোরাত্র বা 24 ঘন্টা। অর্থাৎ এই সময় কিন্তু নালিকা মেপে সময় গণনা করা হচ্ছে। আমি নালিকা যন্ত্র আগেই বলে দিয়েছি। অর্থাৎ একটা পাত্রে জল রেখে তলায় ছিদ্র করে সেই জল পড়তে দেওয়া হতো, একে নালিকা বলতো, নালিকা যন্ত্র বলতো। যা সময় লাগতো তাকে 1 নালিকা বলতো। এরপরে এলো মোমবাতি ঘড়ি। মোমবাতি দিয়ে ঘড়ি বানানো হতো। একটা সময় ছিল আমাদের এখানে। সময় কিভাবে মাপতো, একটা অদ্ভুত মজার জিনিস। কারণ মোম তখন যথেষ্ট অ্যাভেলেবল, সিনথেটিক মোম নয়। মৌমাছি, মধু, এ তো আদিকাল থেকে আছে। মৌমাছি যে চাক বাঁধে সেখানে কিন্তু মধুর সঙ্গে মোমও হয়। সেই মোম দিয়ে আদিকাল থেকেই কিন্তু মোমবাতি তৈরি হতো। সেটা দেখতে হয়তো আমাদের মতো নয়, অন্যরকম। এই মোম তৈরি করা হতো এবং সেই মোমবাতি গুলোকে সময় মেপে মুহূর্তে ভাগ করা হতো। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, 3 মুহূর্ত, এভাবে দাগ কেটে দেওয়া হতো মোমবাতির গায়ে। আর মোমবাতি কি করতো, পুড়তে পুড়তে ওই দাগে এলে আমরা বুঝতে পারতাম 2 মুহূর্ত হয়ে গেল, 3 মুহূর্ত হয়ে গেল। ওই মোমবাতির দাগ কাটা থাকতো। এখন এখানে একটা খুব মজার কথা আপনাদের সঙ্গে আমি একটু ভাগ করে নিতে চাই। সেটা হচ্ছে যে যারা ব্রহ্মচারী ছিলেন, পড়াশুনো করতেন গুরুকুলে, সেখানে তো ভীষণ রেস্ট্রিকশন। গুরুকুলে খুব কঠোর মানে নিয়ম শৃঙ্খলা ছিল। ভোরবেলা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উঠতে হতো। তো তারা উঠবে কি করে? এখনকার মতো তো অ্যালার্ম ঘড়ি নেই। ছিল তখনও অ্যালার্ম ঘড়ি। তখনকার লোকেরা তৈরি করেছিল এক অদ্ভুতভাবে। সেই মজার কাহিনীটাই বলছি। এই যে ভোরে উঠতে হবে, সন্ন্যাসী যারা ছিল তাদেরও উঠতে হতো এই ভোরবেলা। তাদেরও এই ঘড়ির অ্যালার্মের দরকার হতো। যারা ভোরের দিকে কাজকর্ম করত, মাছ ধরতে যেত, সাধারণ মানুষ, বা চাষবাস করতে যেত, তাদেরও কিন্তু অ্যালার্মের দরকার হতো। এখন অ্যালার্মটা ফিট করবে কি দিয়ে, তাই না? এই মোমবাতিতেই অ্যালার্ম ফিট করা হতো। এখন সেটা কিভাবে? ধরুন রাতে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো। এবার যে মুহূর্তে, মুহূর্ত মানে ওই যে আমি আগে থেকেই বললাম, হ্যাঁ?
৪৮ মিনিটে ১ মুহূর্ত। আমাদের এখনকার সময় ৪৮ মিনিট। মানে ঐরকম দাগ দেওয়া থাকতো মোমবাতিতে। যে মুহূর্তে উঠতে হবে সেই মুহূর্তের যেখানে দাগ কাটা আছে সেখানে চারিদিকে মোমবাতির গায়ে পেরেক পুঁতে দেওয়া হতো। লোহার পেরেক। সেই মুহূর্তটাতে। আর কি করা হতো? সেই মোমবাতিটাকে বসানো হতো একটা পাতলা তামার থালায়। পাতলা তামার থালার উপরে মোমবাতিটাকে বসিয়ে রাখা হতো। এবং মোম তো পুড়তে আসছে এক প্রহর করে, এক মুহূর্ত করে। যে মুহূর্তে উঠতে হবে সেই মুহূর্তের দাগের জায়গায় এসে মোমবাতিটা গলে যেত। আর ওই পেরেকগুলো ওই পাতলা তামার থালার উপর ঝনঝন করে পড়তো। যেই ঝনঝন করে পড়তো স্বাভাবিকভাবে সবারই ঘুম ভেঙে যেত। এটাই ছিল তখনকার সময়ের অ্যালার্ম ঘড়ি। ভাবুন মানুষের মস্তিষ্কটা কিভাবে খেটেছে। এরপরে এলো ধূপকাঠি ঘড়ি। এটা চীনা আবিষ্কার বলছে। চীনেরা আবিষ্কার করেছে। কিন্তু কোনো জায়গায় গবেষকরা এটা দেখিয়েছেন যে এই আবিষ্কারটা ভারতীয়রাই করেছে। এবং তারা জোর দিয়ে বলছে এই ধূপকাঠি ঘড়িটা ভারতীয় আবিষ্কার। তবে আবার বেশিরভাগ জায়গাতেই কিন্তু চীনাদের নাম আছে। সে যাই হোক, জিনিসটা কি? বিভিন্ন গন্ধের ধূপকাঠি দিয়ে তৈরি হতো। বিভিন্ন ধরনের গন্ধ দিয়ে তৈরি হতো। মানে ধূপকাঠি ব্লক তৈরি হতো। ব্লক। চৌকো ব্লক তৈরি হতো। মানে ধরে নিন লুডোর ছকের মতো কিন্তু অনেক বড়, অত ছোট নয়, বড় ব্লক। কিন্তু প্রত্যেকটা ব্লকের আলাদা গন্ধ হতো। কোনোটা বেল ফুলের গন্ধ, কোনোটা জুঁই ফুলের গন্ধ, কোনোটা কামিনী ফুলের গন্ধ, কোনোটা রজনীগন্ধার গন্ধ, কোনোটা পদ্মের গন্ধ। এই গন্ধ দিয়েই কিন্তু সময় নিরূপণ হবে। মাথায় রাখুন কতটা মস্তিষ্ক খাটিয়েছে। ধূপকাঠির দিকে তাকিয়ে তো সময় বোঝা যাবে না। গন্ধ দিয়ে সময় নিরূপণ হতো। একটা ব্লকে এক মুহূর্ত গণনা হতো। আর যেই মুহূর্ত বদলে গেল অমনি কিন্তু গন্ধও বদলে গেল। বেলফুলের গন্ধ ছিল, হঠাৎ করে জুঁই ফুলের গন্ধ শুরু হয়ে গেল। তাহলে বোঝা গেল মুহূর্ত বদলে গেছে। ফলে শুয়ে বা অন্যান্য কাজ করতে সময়টা কিন্তু গণনা করা যেত যে ঘন্টাটা বদলে গেছে। গন্ধ শুকে সময় নির্ধারণ করতে হতো ধূপকাঠি ঘড়িতে। এই ধূপকাঠি ঘড়িগুলোর কোনোটা আবার লম্বা হতো, কোনোটা একটু ছোট হতো। লম্বা ধূপকাঠির ঘড়িগুলো এটা সাধারণত ব্যবহার করা হতো রাজপ্রাসাদে। কারণ রাজপ্রাসাদে ২৪ ঘন্টার হিসেব লাগতো। এবং প্রতি মুহূর্তে প্রাসাদে ওই গন্ধ ছড়িয়ে যাচ্ছে। বড় করে ধূপকাঠি বানানো হতো। এবং সেই গন্ধ দিয়ে সময় সকলে গুনতে পারত। ছোট ধূপকাঠি সাধারণত সাধারণ ঘরে ব্যবহার করা হতো। দ্বাদশ শতাব্দীর কাছাকাছি সময় যখন আমরা পৌঁছলাম, পারস্য মানে এখনকার সময় যেটা ইরান, সেখানে অ্যাস্ট্রোল্যাব এই নামে একটা সরল যন্ত্র প্রথম তৈরি হলো। এই কিন্তু যন্ত্রের দিকে গেল। এতদিন কিন্তু লাঠি ঘড়ি, জল ঘড়ি, সূর্য ঘড়ি, আকাশ এইসব দিয়ে চলছিল। এই প্রথম একটা সরল যন্ত্র অ্যাস্ট্রোল্যাব তৈরি করলো কে? ইবন আবি বকর, একজন পণ্ডিত। অ্যাস্ট্রন এই কথাটা গ্রিক শব্দ। এর মানে হচ্ছে তারা। অ্যাস্ট্রোল্যাবের পুরো যদি বাংলা করি তাহলে দাঁড়ায় তারার খোঁজ খবর করার যন্ত্র। যে যন্ত্র দিয়ে তারার খোঁজ খবর নেওয়া যায়, কোথায় কোন তারা আছে। এটা শুধু তারার খবর দিত না, সময় গণনাও করত। এটা প্রথম একটা ধাতব যন্ত্র যা দিয়ে পরিষ্কার চাঁদ এবং সূর্যের অবস্থানগুলো বুঝিয়ে দেওয়া যেত। অমাবস্যা পূর্ণিমা কবে হবে এটা একদম পরিষ্কার বোঝানো যেত এই অ্যাস্ট্রোল্যাব দিয়ে।
পরে অবশ্যই অ্যাস্ট্রোল্যাবকে আরো সূক্ষ্ম অবস্থায় নিয়ে যাওয়া গেছে এবং যন্ত্র হিসেবে তৈরি করা গেছে। অ্যাস্ট্রোল্যাবের পর এলো গির্জার ঘণ্টা ঘড়ি। এটাও কিন্তু একটা প্রযুক্তি এবং বিজ্ঞানের দুটোকে কাজে লাগিয়ে এই জিনিসটা তৈরি হলো। একটা ধাতব চক্র, তার গায়ে খাঁজ কাটা থাকতো। চক্রটার গায়ে খাঁজ কাটা, আর একটা ওজন ওই খাঁজটাকে টেনে রাখতো। আর এই খাঁজ কাটা যন্ত্রটি একটা খাঁজ থেকে আরেকটা খাঁজ পার হতো। একটা খাঁজ থেকে অন্য খাঁজে যেতে একটা নির্দিষ্ট সময় গণনা হতো। মানে যেই পরের খাঁজে পড়বে সময় বদলে গেল, মানে ঘন্টা বদলে গেল। আর এই চক্রটার সঙ্গে একটা লিভার লাগানো থাকতো ঘন্টার সঙ্গে। যেই খাঁজটা পড়ে যেত অমনি ওই লিভারটা গিয়ে একটা ঘন্টায় আওয়াজ করত। এটা গির্জা থেকে সেই ঘন্টাটা বেজে উঠত এইভাবে। এই ঘন্টার শব্দেই সারা এলাকার মানুষ ঘন্টা বদলে যাচ্ছে, মানে সময় বদলে যাচ্ছে হিসেব করত। এরপরে এলো বালু ঘড়ি বা বালির ঘড়ি। এগুলো আপনারা বালির ঘড়ি অনেক জায়গায় দেখে থাকবেন, সিনেমাতে বা গল্পে পড়ে থাকবেন। দুটো শঙ্কু আকৃতির কাচের বাল্ব, সেটা সরু দিকগুলো জুড়ে দেওয়া হতো। শঙ্কু বুঝতে পারছেন? উল্টে শঙ্কু, শঙ্কুটাকে উল্টে দিন, সরু দিকগুলো অনেকটা ওই কি বলবো, ওই এক ধরনের বাজি পাওয়া যায় শঙ্কু আকৃতির। ওই দুটো বাজিকে যদি সরু মুখ দুটো জুড়ে দেন, যেটাকে ওই তুবড়ি বলে, তুবড়ির মতো, সেই দুটোকে যদি জুড়ে দেন তাহলে যেমন দেখতে হয়, এটা নিশ্চয়ই আপনারা জানেন। তার মধ্যে বালি থাকতো একদিকে, সেই বালি ওই সরু দুটোর মধ্যে একটা ছিদ্র করা থাকতো, সেই ছিদ্র দিয়ে নিচের পাত্রটাতে এসে জমা হতো। এই হচ্ছে বালু ঘড়ি। একটা ফ্রেমের মধ্যে, কাঠের ফ্রেমের মধ্যে এটা আটকানো থাকতো। একদিকের বালি নিচে চলে এলেই আবার উল্টে দিতে হতো। এই কাজটা বারবার করতে হতো এবং এতেই কিন্তু সময় গণনা হতো। মানে একটা শঙ্কুর বালি সম্পূর্ণ নিচে পড়ে যাওয়াটার মধ্যে একটা সময় গণনা হতো। আর এই বালু ঘড়ি সবথেকে বেশি ব্যবহার করা হতো জাহাজে। কারণ জাহাজে দুলুনি হতো সমুদ্রের ঢেউয়ের। এই দুলুনিতে এই ঘড়ির সময়ের কিছু হেরফের হতো না। কারণ বালি তো ওটা কাঁচের মধ্যে আটকে আছে, কিচ্ছু অসুবিধে হতো না। গির্জাতে ব্যবহার করা হতো। আগের ঘড়িগুলোর তুলনায় এই বালু ঘড়ি কিন্তু অত্যন্ত সূক্ষ্ম সময় মেপে দিতে পারত। তাই সকলের কাছে এই বালু ঘড়ি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল। পঞ্চদশ শতাব্দীতে এসে যখন স্প্রিং আবিষ্কার হলো, স্প্রিং, এই স্প্রিং কিন্তু একটা বিরাট আবিষ্কার। অনেক কিছু কিন্তু বদলে দিয়েছে স্প্রিং। ঘড়ি থেকে বন্দুক পর্যন্ত বহু জায়গায় স্প্রিং এর ব্যবহার শুরু হয়ে গেল। ১০০ বছরের মধ্যে ঘড়ির উন্নতি এই স্প্রিং আবিষ্কারের পর এমন জায়গায় পৌঁছে গেল যে মিনিট সেকেন্ড পর্যন্ত গণনা শুরু করা গেল। ১৫৮২ সালে দার্শনিক বৈজ্ঞানিক গ্যালিলিও গ্যালিলি পিসার গির্জাতে হাওয়ায় যে আলোগুলো দুলত, এই দোলন দেখে তার মাথায় পেন্ডুলামের ধারণা প্রথম এলো। যদিও তার জীবদ্দশায় তিনি কিন্তু পেন্ডুলাম ঘড়ি বানাননি নিজে। তার নির্দেশ তার ছেলে ভিনসেন্জো গ্যালিলিকে তিনি দিয়ে গিয়েছিলেন কিভাবে বানাতে হবে। এই পেন্ডুলামের যে দোলন, তাকে কাজে লাগিয়ে ১৬৫৬ খ্রিস্টাব্দে প্রথম এই পেন্ডুলাম ঘড়ি তৈরি করলেন ডাচ পণ্ডিত ক্রিস্টিয়ান হিউজেন্স। প্রথম দিকে যখন ঘড়ি তৈরি হলো ২৪ ঘন্টা ১ ঘন্টা করে স্লো যেত, কিন্তু আস্তে আস্তে এটা একদম প্রায় ঠিক সময় দিতে শুরু করলো।
এরপরে 1815 খ্রিস্টাব্দের কথা বলি। ব্রিটিশ আবিষ্কারক ফ্রান্সিস রোনাল্ডস প্রথম ইলেকট্রোস্ট্যাটিক দেওয়াল ঘড়ি তৈরি করলেন ব্যাটারির সাহায্যে। কারণ মনে রাখতে হবে, ততদিনে কিন্তু ব্যাটারি তৈরি হয়ে গেছে, আবিষ্কার হয়েছে। আমি আগেই বললাম ব্যাটারি ঘড়িটা 1815-তে, কিন্তু তার আগে 1572 সালে প্রথম হাতঘড়ি আবিষ্কার হয়েছে, যেটি ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ অলংকার হিসেবে ব্যবহার করত, হাতের চুড়ি বা বালার মতো করে, যেমন করে মেয়েরা করে থাকে। এরপরে এলো পকেট ঘড়ি। 1870-71 সালে পকেট ঘড়িতেই চামড়ার স্ট্র্যাপ, যাকে বেল্ট বলি আমরা, এই স্ট্র্যাপ পরিয়ে হাত ঘড়ি বানিয়ে দিল মিলিটারিদের জন্য। কারণ মিলিটারিরা ওই ট্রেঞ্চের মধ্যে ঢুকতে হতো, হ্যাঁ, সেখানে ঘড়ি হাতে না পড়া থাকলে সময় বুঝতে পারতো না। সেই মিলিটারিদের জন্য পকেট ঘড়িতে স্ট্র্যাপ লাগিয়ে হাত ঘড়ি বানিয়ে দেওয়া হলো। ব্যাটারির ঘড়ি কিন্তু আমাদের হাতে আসতে অনেকটা সময় লেগেছে। এটা তৈরি হয়ে গেছে 1950 সালে। আমি কিন্তু আস্তে আস্তে অনেক এগিয়ে এসেছি। 1950 সালে ব্যাটারি ঘড়ি তৈরি হয়েছে, যদিও তখন কেনার ক্ষমতা খুব কম লোকের ছিল, প্রচুর দাম। 1970 সালে এলো ডিজিটাল ঘড়ি। ভাবুন, আমরা ডিজিটাল ঘড়ি কিন্তু অনেক পরে পেয়েছি। এই কিন্তু একটা নতুন যুগের সূচনা হয়ে গেল। আর 2000 সাল এর শুরুর দিকে এলো স্মার্ট ওয়াচ। এখন বেশিরভাগই স্মার্ট ওয়াচ পড়েন, মানে রক্তের প্রেশার থেকে শুরু করে ব্লাড সুগার সবই মেপে দিচ্ছে। আপনি দৌড়লে আপনার হার্টবিট কতটা হচ্ছে, কষ্ট হচ্ছে কিনা সবই বলে দেবে। মানে পরিষ্কার কথা, একটা কম্পিউটার আপনার হাতে ঘড়ির মতো করে বেঁধে রাখা আছে। এটাই হচ্ছে স্মার্ট ওয়াচ, একেবারে হাল আমলের ঘড়ি। এরও পরে একেবারে এখনকার সময়ের ঘড়ি হচ্ছে অ্যাটমিক ঘড়ি। অ্যাটমিক ঘড়ি কেমন? কয়েক হাজার বছরে মাত্র কয়েক সেকেন্ড এদিক ওদিক হতে পারে, নাও পারে, এতটা অ্যাকিউরেট, এতটা সূক্ষ্ম সময় বলে দেবে এই অ্যাটমিক ঘড়ি। আমি খুব সংক্ষিপ্ত আকারে বললাম, আরো অনেক কিছু আছে এর ইতিহাস, কারণ বেশি বড় করা যাবে না, আপনাদের ধৈর্য থাকছে না, তাই ছোট ছোট করছি। এর মাঝেও নানান ঘড়ির পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। যত ঘড়ির কথা বলে ফেললাম, তার মধ্যেও প্রচুর ঘড়ি পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ব্যাপারটা হলো, সময়কে গণনার প্রয়োজন আছে মানুষের জীবনে, ছিল আদিকাল থেকে এখন পর্যন্ত। একটা ঘড়ির সন্ধান সব যুগে, সব কালের মানুষ করেছে। সে যে সময় যেরকম জিনিস পাওয়া গেছে তাই দিয়ে ঘড়ি তৈরি করা হয়েছে। লাঠি ঘড়ি, জল ঘড়ি তারই প্রমাণ। যা অ্যাভেলেবল ছিল তাই দিয়ে ঘড়ি, তাই দিয়েই সময় গণনা করা হয়েছে। এখন যা পাওয়া যাচ্ছে তাই দিয়ে আমরা সময় গণনা করছি। আমরা মনে করছি এইটাই কি মারাত্মক, তা নয় কিন্তু। আগামী আরো 1000 বছর পেরিয়ে গেলে এগুলোও থাকবে না। তখন যে কি দিয়ে সময় গণনা হবে সেটা কি আমরা বলতে পারি? সেটা সময়ের হাতে ছেড়ে দিতে হবে। আসুন, আমরা সেই সময়ের হাতেই দিয়ে রাখলাম ভাবি কালের ঘড়িকে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।